চারটি বেদের যে শান্তি মন্ত্র আমরা খানিকটা হলেও জেনেছি। আমরা এর আগে যে উপনিষদটি পড়ে ফেলেছি অলরেডি, আমরা কিন্তু দুটো উপনিষদ পড়ে ফেলেছি। ফলে জ্ঞানের ঝুলি কিন্তু ধীরে ধীরে বেশ ভারী হচ্ছে। প্রথম আমরা ঈশটা পড়েছি, তারপর কঠ, ফলে দুটো উপনিষদ কিন্তু সমাপ্ত হয়েছে। তো এই যে দুটো উপনিষদ আমরা পড়েছি, তার ফলেই শান্তি মন্ত্র যে আগে পাঠ করতে হয় এটি নিশ্চয়ই আমাদের অজানা নেই। শান্তি মন্ত্র প্রসঙ্গে একটু আমরা তথ্য দিয়ে দিই যে ঋগ্বেদের যখন পাঠ শুরু হবে তখন যে শান্তি মন্ত্রটি আমরা পাঠ করে থাকি তা হলো ওং বাং মে মানসী প্রতিষ্ঠিতা। এই যে লাইনটি বা এই যে মন্ত্রটি, এইটি হলো ঋগ্বেদের শান্তি মন্ত্র। এরপরে যে কথাটি আমাদের মনে থাকবে তা হলো যজুর্বেদ। যজুর্বেদের আবার দুটো শাখা, একটি কৃষ্ণ আর একটি শুক্ল। কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। তাই এর কৃষ্ণ যজুর্বেদের ক্ষেত্রে আমরা সহনা ভবতু, এইটি হচ্ছে এর শান্তি মন্ত্র। আর শুক্ল শাখাতে পূর্ণমদ পূর্ণমিদম, এই হলো দুটো, মানে যজুর্বেদের শুক্ল এবং কৃষ্ণতে শান্তি মন্ত্রের তফাৎ। অথর্ববেদ এর শান্তি মন্ত্র ভদ্রম কর্ণেভি, ওং ভদ্রম কর্ণেভি শৃণুয়াম দেবা ইত্যাদি, এইটি হলো অথর্ববেদের শান্তি মন্ত্র। বাকি যেটি থাকে সেটি হচ্ছে আজকের বিষয়, এটি হলো সামবেদ। এই সামবেদ এর শান্তি মন্ত্র হচ্ছে অং আপ্যায়ন্তু মমাঙ্গানি, এখান থেকেই শুরু হয়। তো এইভাবেই আজকে আমরা, এটি যেহেতু সামবেদের এই কেনোপনিষদটি, তাই এই শান্তি মন্ত্রটি পাঠ করে আমরা শুরু করব, এটাই হচ্ছে ট্র্যাডিশন। তো এইভাবেই আমরা শান্তি মন্ত্র প্রথম পাঠ করব, তারপরে শান্তি মন্ত্রের কি অর্থ, তার ব্যাকগ্রাউন্ড কি, এই উপনিষদটি কিভাবে এসেছে, সব কথা আমরা ধীরে ধীরে জানব। চলুন এখন তাহলে প্রথম আমরা শান্তি মন্ত্রটি পাঠ করি। এই শান্তি মন্ত্র পাঠ কিন্তু আপনারা অন্য কন্টেস্টে অন্য প্রসঙ্গে করেই ফেলেছেন অলরেডি, কিন্তু তখন হয়তো এটা সামবেদের যে এটা জানা ছিল না। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষুশ্রোত্রবথমলবিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম মাহম ব্রহ্ম নিরাকুর্যাম মা ব্রহ্ম নিরাকরোৎ অনিরাকরণমস্তু অনিরাকরণং মে অস্তু তদাত্মনি নিরতেয়া উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু ते मयि सन्तो। ओम शान्ति शान्ति शान्ति। উপনিষদগুলোকে আমরা আজ যেভাবে পাই বা বেদগুলোকে আমরা যেভাবে এখন পাই, এটি লিখিত রূপে ছিল না। এটা আমরা প্রায় সকলেই এই কথাটা জানি। কিভাবে আমাদের কাছে বেদ এসেছে? বেদ আমাদের কাছে এসেছে যখন এটি বিভাজিত হয়েছে। তার বহু বহু আগে বেদ তাহলে প্রচার হতো কি করে, ধরে রাখা হতো কি করে? ট্র্যাডিশনালি মুখে মুখে এটা চলে আসতো। কিভাবে?
না, একজন ঋষি কোনো একটি মন্ত্র বা কোনো অনেকগুলো মন্ত্র তিনি তার শিষ্য তার প্রশিষ্য ক্রমে কয়েকশো বছর শুধু নয় কয়েক হাজার বছর ধরে তারা এটা বহন করে আসছেন। এইভাবে যখন সময় চলেছে, তারপরে ব্যাসদেব এই কাজটি করলেন। তিনি এগুলোকে এক জায়গায় ভারী সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে নিয়ে এলেন। যখন এগুলোকে তিনি সন্নিবেশন করছেন, সাজাচ্ছেন, কম্পাইলেশন করছেন, তখন তিনি এগুলোকে দেখলেন যে মূল তিনটি ভাবে এগুলোকে ভাগ করা যাবে। কি? একটাকে বলা হবে ঋক, একটা হবে যজু, আর একটা হবে সাম। এগুলো আসলে বেদের নামও যেমন, পাশাপাশি এগুলো তাদের একটা বৈশিষ্ট্যও বটে। কিরকম দেখবেন, আমরা যখন ভগবত গীতা পড়েছি ওখানে বেদকে ত্রয়ী বলা হয়েছে। খুব অল্প দিন আগেই আমরা অষ্টম চ্যাপ্টারই 9 চ্যাপ্টারই পড়ে এসেছি। তো সেখানে যখন ত্রয়ী শব্দটা বলা হয়েছে, কারো কারো মনে প্রশ্ন উঠেছিল যে তাহলে বেদ তো 4টি, ওখানে ত্রয়ী বলা হলো কেন? কেউ কেউ মনে করে যে অথর্ব বেদটা ঠিক বেদের মধ্যে নয়। না না না, এ কথাটা একদম ঠিক নয়, একদম ঠিক নয়। অথর্ব বেদ 100% বেদ। হ্যাঁ, যে না ওটা বোধহয় একটু কেন ওখানে নেই 3টের মধ্যে, না না তা না। অথর্ব বেদটা 100% বেদই, এবং ততটাই পুরনো। নতুন কেউ লিখে ঢুকে দিয়েছে তা ভাববেন না। কিন্তু কেন হচ্ছে না, ক্লাসিফিকেশনটা এখানে লক্ষ্য করুন। 3টে প্যারামিটার রাখা হয়েছে, 3টে নিরিখে ভাগ করা হয়েছে। নিরিখটা কি? নিরিখটা হলো একটা মন্ত্র পোর্শন, তাকে ঋক বলা হবে। ঋক, হ্যাঁ, মন্ত্র পোর্শন, ওখানে যাগযজ্ঞের মন্ত্র রয়েছে। হয়েছে, বোঝা গেল? যজুর্বেদের ক্ষেত্রেও, যাকে আমরা যজু বলছি, সেখানেও যে মন্ত্র পোর্শন রয়েছে এটা দুটো মিশে আছে। ঋগ্বেদের যে মন্ত্রগুলো, এগুলো মূলত গদ্যে লেখা, গদ্য গদ্য আকারে। আর যজুর্বেদে কিছু গদ্য আছে, পদ্য আছে। কিন্তু সামবেদের ক্ষেত্রে অধিকাংশই গান, একটা একটা মিউজিক্যাল টোন আছে। সেই জন্যে এইভাবে ওগুলোকে ক্লাসিফাই করা হয়েছে। যখন এই 3টে শ্রেণী বিভাজনের পরে যে বাকি মন্ত্রগুলো থাকলো, সেইগুলোকে অথর্ববেদে রাখা হয়েছে। অথর্ব মানে আমরা কি বলি, বাংলা ভাষায় একটা অথর্ব শব্দ আছে না? লোকটি খুবই অথর্ব হইয়া আছেন, মানে আর উঠিবার শক্তি নাই। তো এই যে অথর্ব শব্দ, দেখুন একমাত্র অথর্ব হচ্ছেন কে? ব্রহ্মই হচ্ছেন একমাত্র অথর্ব। ইস, এত বাজে নাম কোনোদিন শুনিনি। নো, আমরা দিচ্ছি না নামটা, আগে থেকে দেওয়া আছে। ওয়াই? নো, হি ক্যানট ডু এনিথিং। ব্রহ্ম ক্যান ডু? নো, ব্রহ্ম ক্যানট ডু। হি ইজ নট দ্য ডুয়ার। সো যে কোনো কিছু করতে পারে না সেই তো অথর্ব হবে। এক্স্যাক্টলি, এটা একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে এর মন্ত্রগুলোকে যাগযজ্ঞে ব্যবহার করা হয় না। অথর্ব বেদের মন্ত্র যাগযজ্ঞে ব্যবহার করা হয় না, বুঝছে? সেই কারণের জন্য এটাকে আলাদা একটা শ্রেণীবিন্যাস করা হয়েছে। কিন্তু এটা 100% বেদ। ভাববেন না যে এটা বোধহয় একটু ডাউট আছে। নো নো ডাউট। সেই জন্য বেদ আর ত্রেয়ী যখন বলা হবে, ত্রেয়ী, তখন বলা হবে ঋক, সাম, যজু। অথর্ব বেদ হচ্ছে যাগযজ্ঞে ব্যবহৃত হয় না বলে ত্রয়ীর মধ্যে ওটাকে ফেলা হয় না, কিন্তু ওটা একটা বেদ হয়েছে। আমরা আজকে অথর্ব মধ্যে যাব না। আমরা আজকে যজুর্বেদের পরে আমরা সামবেদ পড়ব। আজকে আমরা সামবেদের যে উপনিষদ, সেই উপনিষদটি পড়ব। আচ্ছা, বেদের মধ্যে উপনিষদ আপনারা অনেকে নিশ্চয়ই জানেন যে এর মধ্যে মানে যে মূল বেদ, তার একটা পোর্শনকে বলা হয় মন্ত্র। মন্ত্র মানে আমরা ভাবি দ্যাট ওয়ার্ড
আমরা আটার করি মন্ত্র, মন্ত্র ওটাও যেমন একটা মন্ত্র, এখানে মন্ত্র পোর্শন একটা টেকনিক্যাল টার্ম মন্ত্র। সো মন্ত্রের মধ্যে কি আছে? যাগযজ্ঞের মন্ত্র রয়েছে, আরো অনেক কিছু ওর মধ্যে রয়েছে। এছাড়া আরেকটা পোর্শন, তাকে বলা হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তা কিন্তু নয়, এটা টেকনিক্যাল ওয়ার্ড, ব্রাহ্মণ। তার মধ্যেও যাগযজ্ঞর কথা যেমন রয়েছে, ওখানে আরো অনেক বিষয় মানে রয়েছে ব্রাহ্মণ পোর্শনের মধ্যে। ডিটেলসে যাচ্ছি না, খুব মাথা টাথা ঘুরে যাবে, অনেক এত বিষয় দরকারও নেই, খুব সিম্পল হয়ে যায়। আর একটা বিষয় ওখানে রয়েছে, আর একটা ক্লাসিফিকেশন, তাকে বলা হবে আরণ্যক। মনে থাকবে, আরণ্যক। আরণ্যক। তাহলে তিনটে পোর্শন হয়ে গেল, মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক। ঠিক আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি মানে মন্ত্র, মন্ত্র পোর্শনকে আরেকটা নামেও ডাকা হয় সংহিতা। নামটা শুনেছেন নিশ্চয়ই, সংহিতা। ইয়েস, এটা হচ্ছে সংহিতা। সংহিতা মানে অ্যাসিমিলেশন, অনেকগুলো জিনিসকে একসঙ্গে নিয়ে এসে রাখা হয়েছে, সংহিতা। তাহলে মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, এইগুলোর এন্ডে এসেছে। সবসময় যে এন্ডে এসেছে তা বলবো না, কোথাও কোথাও এটা এন্ডে বেশিরভাগ, কোথাও কোথাও আবার অন্য কোনো উপনিষদের ভেতরে মানে বেদের ভেতরেও রয়েছে, কিন্তু এটা প্রধান অংশ বহন করে বলে এটাকে উপনিষদ বলা হয়। ফার্স্ট আমরা উপনিষদ ওয়ার্ডটার একটু ডেরিভেটিভ দেখব, কি আছে উপনিষদ ওয়ার্ডটার ভেতরে। এটা যখন আমরা কত পড়েছি তখনও আমরা এটা পড়েছি, এখনো একবার ছোট্ট করে জেনে। শব্দটা দেখুন, উপনিষদ, পরে আমরা এটাকে বেদান্তও বলছি। বেদান্ত কেন বলছি না, বেদ যুক্ত অন্ত। অন্ত মানে দুটো অর্থ হয়, অন্ত মানে ভেতরে, অন্ত মানে দ্য এন্ড, তাই না? দুটো অর্থ হবে। সেই জন্য অন্ত মানে এটা হচ্ছে জিস্ট অফ দ্য বেদ, এই অর্থ। আর অ্যাট দ্য এন্ড অফ দি বেদ, সো দ্যাট ইজ কল্ড বেদান্ত। এটা বুঝতে অসুবিধে নেই। তাহলে যে কোনো বেদের অন্তিম ভাগ, সবসময় অন্তিম ভাগের উপনিষদটা রয়েছে তা নয়, কারো কারো ভেতরের মধ্যে রয়েছে, সেইগুলো অনেক আবজি যাবি, অনেক তথ্য হয়ে যাবে, দরকার নেই। তা সেই জন্য আমরা দুটো দিক থেকে বেদান্ত বলবো, আইদার এটা বেদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ, আর আদারওয়াইজ এটা বেদের অন্তিম ভাগে আছে। সেই জন্যে কোন কোন বেদ? ঋক, সাম, যজুর, অথর্ব। ভেরি গুড। এবারে উপনিষদ শব্দটা আমরা একটু বুঝে নিই। উপনিষদ মানে প্রথম যে যে ওয়ার্ডটি, সেটা হচ্ছে উপ, রাইট? এগুলোকে কি বলা হয়? প্রেফিক্স। প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। তো প্রেফিক্স মানে এটা হচ্ছে উপনিষদের উপ, এখানে দুটো ওয়ার্ড আছে দেখুন, উপ অ্যান্ড নি। উপসর্গ বাংলায় বলে উপসর্গ, হয়েছে? তাহলে উপসর্গ, উপ প্লাস নি। মেন ওয়ার্ডটা হচ্ছে সৎ। সৎটা কি? এটা যে ভার্ব, সেই জন্য দেখুন রুট দেওয়া হয়েছে। রুটটা হচ্ছে ইন্ডিকেট করে ভার্ব বোঝানোর জন্য, এগুলো সকলেই জানেন। তো এই সৎটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে দুটো জিনিস যুক্ত করা হয়েছে, উপ অ্যান্ড নি। নর্মালি আমরা কি দেখি, যখন ওয়ার্ডগুলো হয়, ওয়ার্ডগুলোর সঙ্গে একটা থাকে রুট। তাকে আমরা কি বলি? যে মূল ধাতু, তার সঙ্গে সামনে একটা প্রেফিক্স অথবা সাফিক্স কিছু থাকবে, দিয়েই তো ওয়ার্ডগুলো তৈরি হয়েছে। একইভাবেই বাংলা স্টাইলেও যেমন হয়, সংস্কৃত এইভাবেই হচ্ছে, রাইট? এখানে তাহলে দুটো বসেছে, বসতে পারে, এরকম অনেক ওয়ার্ড আছে, বাংলাতেও আছে। তাহলে উপ অ্যান্ড নি, তার সঙ্গে সৎটা যুক্ত হয়েছে। এবারে দেখুন এই সৎ যে ওয়ার্ডটা মানে রুটটা, এর তিনটে মানে হয়েছে, তিন অর্থ হয়। সৎ শব্দে মানে সৎ ধাতুর তিনটে অর্থ হয়। তিনটে অর্থ আমরা লিখে দিয়েছি। একটা হচ্ছে বিসারণা। বিসারণা, বিসারণা মিনস শিথিলীকরণ, শিথিল হয়ে যাওয়া, কমে যাওয়া, ধীরে ধীরে কমে যাচ্ছে, এইটা। আর একটা হচ্ছে সদ্ধাতুর অর্থ হয় গতি প্রাপ্তি। এই টেকনিক্যাল ওয়ার্ড একটু বলে দিই, তারপরে আমরা মূল ব্যাপারে আসবো, কেমন? এটা শুনতে একটু কেমন কেমন লাগবে।
গতি, প্রাপ্তি, এগুলো খুব গ্রামার নিয়ে কচকচি করছি না, কিন্তু ওয়ার্ডটা ডেরিভেটিভটা আমাদের জানা দরকার, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে যে কোন ব্যাপারটা কি উপনিষদ বললে কি বোঝায়, হ্যাঁ না? কারণ এখন আমরা একটু ভেতরে ঢুকবো, কারণ আমাদের ঝুলিতে এখন দুটো উপনিষদ কিন্তু অলরেডি হয়ে গেছে, নট বাকি, হয়ে গেছে দুটো আমাদের হয়ে গেছে, বাকি অনেক। বাকি মানে হচ্ছে মেজর অ্যান্ড মাইনর উপনিষদ আছে, তাই না? এগুলো আমরা যে পড়ছি এটাকে কি বলে? মেজর। যদিও এর চেহারাটা কিন্তু মাইনরের মতো, এই চেহারাটা দেখুন খুবই মাইনর, দেখেছেন? আপনার থেকেও স্লিম, সো এত স্লিম, কিন্তু এটা আসলে নাম হচ্ছে মেজর, হওয়া উচিত মাইনর। না 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 না, কন্টেন্টস অনুযায়ী এর নাম হয়নি। কেন মেজর কেন মাইনর হয়েছে সেটা বলবো, আগে এইটা শেষ করে নি। তাহলে সৎ ধাতুতে কি দাঁড়ালো? সৎ ধাতুর একটা হলো বিসারণা বা শিথিলীকরণ, আর একটা হলো গতি প্রাপ্তি। দুটো অর্থ হয়, গতি অথবা কোনো প্রাপ্তি। থার্ড হচ্ছে বিনাশ, একদম ডিস্ট্রয়, ধ্বংস হওয়া, নষ্ট হয়ে যাওয়া, হয়েছে? তাহলে মূল যে ধাতুর অর্থটা, এবারে তার সঙ্গে যখন সাফিক্স যুক্ত হয় বা প্রিফিক্স যুক্ত হয়, এটা কিন্তু আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। কিরকম দেখুন, একটু ধারণা দিলেই বুঝে যাবেন। ধরুন হ্রি ধাতু, রি, রি মানে কি? আহরণ করা, যেমন শব্দ বলি না আহরণ, আহিত, তো আহরণ করা মানে সেটাও কিন্তু হ্রি ধাতু। প্রহার করা ওটাও কিন্তু হ্রি ধাতু, কিন্তু ওটা প্রপূর্বক, বুঝে গেলেন? তাহলে প্রপূর্বক হ্রি ধাতু হলে ওটা প্রহার হয়ে যাবে, আবার উপপূর্বক হ্রি ধাতু হলে উপহার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো সেই জন্যে বলা হয় যে যখনই আমরা এইরকম মানে ওখানে উপসর্গ যুক্ত করে দিই, তখন বলছেন ধাত্যর্থ বলাৎ অন্যত্র নিয়তে, এটা মানে গ্রামারে বলা হয়, অর্থাৎ ধাতুর অর্থটাকে একেবারে অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারে। সদ্ধাতু কিন্তু তার সঙ্গে যখন প্রিফিক্সটা একরকম হয়ে গেল, তার মিনিংটা একদম পুরো উল্টো পাল্টা হয়ে যেতে পারে। যেমন ধরুন কোথায় প্রহার আর কোথায় উপহার, কিন্তু ধাতুটা এক, কিন্তু তাহলে চেঞ্জ হচ্ছে কোত্থেকে? চেঞ্জ হচ্ছে মানে উপসর্গ দিয়ে, রাইট? এখানেও ঠিক সেরকম হয়েছে। তাহলে দুটো উপসর্গ, একটা হচ্ছে উপ আর একটা নি। এবারে এ দুটোর কি একটু মানে দেখে নি। উপ মানে হচ্ছে সামিপ্য, উপ, উপ মানে নিয়ার, কাছে। নগরী, উপনগরী, তাই না? নগরীর কাছে উপনগরী, তাই না? তাহলে উপ মানে সামিপ্য, রাইট? সেই জন্য দেখুন পরিষ্কার হচ্ছে জিনিসগুলো, উপ মানে কাছে। আর নি মানে কি? নি মানে হচ্ছে নিশ্চয়া, নিঃশেষা, দুটো রকম অর্থ হবে। নিশ্চয়া হতে পারে, আবার নিঃশেষা, একদম শেষ, এই দুটো অর্থ। এবারে তাহলে সবটাকে মিলিয়ে নিয়ে কি অর্থ হয়? আচ্ছা, শেষে একটা লেখা আছে কিপ, ওটা কিন্তু কিপ, হ্যাঁ, কয় বয় হস্যইকার পয় হসন্ত, হ্যাঁ, ওটা হসন্ত, বসন্ত নয়, হ্যাঁ হ্যাঁ হসন্ত, কিপ। তো এই যে হসন্ত কিপ, এটা একটা কি বলে এটাকে? প্রত্যয়, হ্যাঁ, যাকে আমরা বলি কি বলি? সাফিক্স বা প্রত্যয়। একটা হলো উপর সামনে যেটা যাচ্ছে তাকে বলা হবে প্রিফিক্স, তাকে বলা হবে বাংলায় কি বলা হবে? উপসর্গ। আর প্রত্যয়, প্রত্যয় দিয়ে কি করা হয়? প্রত্যয় দিয়ে ধাতুটার ক্যারেক্টার তৈরি, মানে পদটার ক্যারেক্টার তৈরি হয়। ধাতু ছিল, ধাতুটা যখন সাফিক্সের সঙ্গে প্রিফিক্সের সঙ্গে যুক্ত হয়ে গেল, তখন এবার এটা পদের মর্যাদা পাবে। হ্যাঁ, এই পদটা কি হবে? যখন পদটা, দেখুন এত সময় ছিল ধাতু, তার আগে যখন প্রিফিক্সটা যুক্ত হলো, এবারে এটা পদ হবে, এখনো পদ হয়নি, এর সঙ্গে সাফিক্স যুক্ত হবে, গিয়ে এবারে পদমর্যাদা পাবে, সেই পদটা গিয়ে সেন্টেন্সে ব্যবহার হবে। সেন্টেন্সে যখন ব্যবহার হয়, দ্যাট ইজ আর নট জাস্ট ওয়ার্ড, ওয়ার্ড একটা শব্দ, শব্দ, কিন্তু শব্দটা যখন ওখানে ব্যবহার হবে তখন পদ হয়ে যাবে। দেখুন শব্দ আর পদের মতো পদ আছে না? হ্যাঁ, এই পদটা হবে কোথায়? যখন শব্দটা বিভক্তিযুক্ত হবে তাকে বলা হবে পদ।
তাহলে পদমর্যাদা পেতে হবে, তাই না? এমনি আপনি মানুষ, কিন্তু যখন আপনি ওখানে বসেন আপনি অমুক মানুষ, তাই না? তার মানে পদমর্যাদা যুক্ত হলে তখনই আপনি মানুষ, ওই মানুষটা। হ্যাঁ, আপনি চেয়ারম্যান, আরে বাবা চেয়ারে বসলেই চেয়ারম্যান? না 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 না, ওই চেয়ারটাই বসলেই চেয়ারম্যান, কি না? এক্স্যাক্ট। সো তার মানে হলো ওয়ার্ড, কিন্তু ওয়ার্ডে যখন সেন্টেন্সের মধ্যে গিয়ে বসে তাকে বলা হবে পদ। বাবা, এই কি ব্যাকরণ ক্লাস হচ্ছে নাকি? সর্বনাশ সর্বনাশ। নো 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 নো, তা না। তাহলে দেখুন, যখন কিপ যুক্ত হবে, কিপের দ্বারা এটা ডিটারমিন করবে, এর লিঙ্গ নির্ধারিত হবে। উপনিষদ শব্দটি আসলে স্ত্রীলিঙ্গবাচক শব্দ, এটা সেটা হয়েছে কিপের জন্য হয়েছে। তাহলে এই কিপটা এখন আমরা মানে কিপ অ্যাসাইড, ঠিক আছে, রাইট। এবারে দেখুন, তাহলে উপ মানে হচ্ছে কাছে, নি হচ্ছে মানে নিশ্চয় অথবা নিঃশেষ, সামীপ্য, কাছে। কার কাছে? গুরুর কাছে বা ব্রহ্ম কাছে, হলো। তাহলে তার কাছে যখন আমরা গিয়ে এই বিদ্যা লাভ করি, কি বিদ্যা লাভ করছি? সেটি হতে পারে বিসরণা। বিসরণা মানে শিথিলীকরণ। কোনটা শিথিলীকরণ? না, বিষয়ের প্রতি আসক্তি শিথিলীকরণ। তারপরে সৎ অসৎ বিচারগুলোকে ঠিক করা। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, ধরুন যেখানে আমরা কোনো বস্তুর সঙ্গে এই জগতের বস্তুর সঙ্গে আকর্ষণ অনুভব করছি, সেটা একটু আগে বললাম। এই জিনিসগুলো যে শিথিলীকরণ যার দ্বারা হয়, সেইটি হচ্ছে উপনিষদ। বোঝা গেল? তারপরে ধরুন গতিপ্রাপ্তি। গতিপ্রাপ্তি মানে সেই আত্মজ্ঞান এর দিকে, সেই ব্রহ্মের দিকে আমাদের এই জ্ঞান নিয়ে যায় বলে তাকে আমরা বলছি উপনিষদ। অথবা বিনাশ। কি বিনাশ হয়? সম্পূর্ণভাবে এই জগতের থেকে, মায়া মোহ থেকে আমরা মুক্ত হই বলে, বিনষ্ট হয় বলে, তখন তাকে বলা হবে উপনিষদ। দেখুন এত সুন্দরভাবে এর অর্থগুলো ভেতরে রয়েছে, জানলে ভালো লাগবে, তাই না? যদি না উপনিষদ, কেউ কেউ আবার উপনিষদ বলতে উপন্যাস বলবে, মুশকিল, তাই না? উপন্যাস বলাটা খুবই মানে হ্যাবিটের মধ্যে আছে। তো সেরকম বললো কি বলে, মানে কেন উপন্যাস পড়ে না, কেন পড়ে? হ্যাঁ, হতে পারে। একজন তো বলছে যে আপনি যে ঈষদ উপনিষদটা পাঠাতেন না, এটা এখন পাঠাচ্ছেন না কেন? ঈষদ কি অবস্থা দেখছেন, তাই না? হ্যাঁ, বুঝছে এত আমি ক্লাস করলাম, আমি না 20 সাল থেকে ক্লাস করছি, কিন্তু 20 সাল থেকে ক্লাস করে আপনি ঈষদ উপনিষদটা পাইলেন কোথায়? মজা মজা, তাই না? ঈষদ উপনিষদ, বুঝতে পারছেন? ঈষদ উষ্ণ গরম জল, এই ঈষদ উষ্ণ গরম জল। তো এই হয়েছে ব্যাপার। এনিওয়ে, তাহলে আমরা কোন ওয়ার্ডটা ভালো করে শিখলাম? উপনিষদ। উপ যোগ নি যোগ সৎ রুট ধাতু প্লাস কিপ প্রত্যয় দিয়ে উপনিষদ শব্দটা হয়েছে। তাহলে উপনিষদ শব্দের ভেতরে যে অর্থ, এটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে শাস্ত্র পাঠ করলে সেই আত্মজ্ঞান, ঈশ্বর, ব্রহ্মের দিকে আমাদের গতি হয়। গতি শব্দেরও দুটো অর্থ। গতি মানে একটা দেখবেন গমন, আর একটা হচ্ছে ডেস্টিনেশন। দুটো অর্থে হয় গতি, তাই না? আপনার পরম গতি, তিনি পরম গতি প্রাপ্ত হইয়াছেন। সো দ্যাট ইজ অলসো গতি। গতি মানে ডেস্টিনেশন। সো যেখানে পৌঁছবে, দেখুন গতি মানে গমন, আবার গতি মানে ওটা হয়, দুটো হয়। সো তার মানে সৎ ধাতুর এই পুরোটাকে যদি আমরা একসঙ্গে করি, উপনিষদ জিনিসটার অর্থ দাঁড়াবে যে জ্ঞান প্রাপ্ত হলে পরে আমরা তার সান্নিধ্য লাভ করি, তার কাছে পৌঁছতে পারি, এবং জগতের যে মোহ মায়া, এখান থেকে আমরা বিমুক্ত হতে পারি, সম্পূর্ণভাবে বিনাশ হয়ে যেতে পারে। বুঝছে? এই হচ্ছে এর আক্ষরিক মানে অর্থ উপনিষদ। এখন উপনিষদ তো আমরা আগে পড়ে ফেলেছি বেশ কয়েকটা, ফলে এটা আমাদের কাছে অজানা কিছু নেই। তো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই উপনিষদটি কেন, উপনিষদ সম্বন্ধে দু চার কথা বলবো, তারপরে মূল ব্যাপারটায় আসবো। একটু আগে আমরা বললাম যে এর কতগুলো ব্যাপার আছে, ঋক সাম যজু এসব তো বললাম। এই যে উপনিষদটি, এইটি হচ্ছে সামবেদীয়, সামবেদের মধ্যে এটা পড়ছে। এবার এই সামবেদের মধ্যে আমরা বলে বোধহয় লিখেছি, দেখতে পারবেন যে এর যে ব্রাহ্মণ অংশ, তাহলে দুটো অংশ, একটা মন্ত্র আর একটা ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ অংশ অর্থাৎ সামবেদের যে ব্রাহ্মণ অংশ, তার মোট 3টি অংশ আছে।
এটা জানলেও হলো, না জানলেও হলো, আপনাকে পরীক্ষা তো দিতে হবে না, ফলে এগুলো যে মুখস্থ করে যদি শুনে নিলেও হবে, মোটামুটি একটা আইডিয়া থাকলে ভালো হবে। যদি নোট করেন তাহলে বোর্ডেরটাও নোট করলে হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে তাণ্ড শাখা, তয় আকার মধ্যময় ড জফলা, তাণ্ড আছে, তাণ্ড শাখা। দুই হচ্ছে ছান্দোগ্য শাখা, ছান্দোগ্য, ছান্দোগ্য। তিন হচ্ছে জৈমিনীয়, জৈমিনী, জৈমিনীয় মানে সামবেদটা আসলে জৈমিনীর দায়িত্বে আছে, ঋষি জৈমিনী। এটা যখন ভাগ করা হয়েছিল 4 ভাগে, আমরা বলেছি আগে না, যে তখন দেখবেন ঋক সাম যজু হয়েছে, কে করলেন? মহামুনি ব্যাসদেব। তো ব্যাসদেব এটা করে 4 জনের দায়িত্ব দিয়েছিলেন তার 4 শিষ্যকে। তারা হচ্ছেন, ঋগ্বেদটা পেলেন পৈল ঋষি, নাম কি? পৈল। কি হইল? পৈল, পৈল ঋষি। তারপরে যজুর্বেদটা হচ্ছে বিরাট নাম, বৈশম্পায়ন। যজুর্বেদ বৈশম্পায়ন। যজুর্বেদে আমরা একটা উপনিষদ পড়েছি, কি যজুর্বেদে কোন উপনিষদটা পড়েছি? কষ্ট উপনিষদ। কষ্ট উপনিষদ পড়ি না, যজুর্বেদই তো, তাই না? কৃষ্ণা যজুর্বেদীয়, মনে রাখতে হবে এগুলো। কৃষ্ণা যজুর্বেদীয় কঠোপনিষদ, সেটি হচ্ছে বৈশম্পায়ন ঋষি, রাইট? সামবেদ হচ্ছে জৈমিনী, কাকে? জৈমিনী। অথর্ববেদ হচ্ছে ঋষি সুমন্ত। এই যে সামবেদের 3টি শাখা বললাম ব্রাহ্মণ অংশের, তাণ্ড, ছান্দক এবং জৈমিনী, তার এই তাণ্ড থেকে তলবকার শাখা বলে একটি শাখা আছে, তলবকার। তলবকার, তবল নয়, ত ল ব কয়াকার র, তলবকার। এই তলবকার শাখাটিকেই কেনোপনিষদ বলা হয়। হয়ে গেছে। এটাকে কেউ কেউ তলবকার উপনিষদ বা তলবকার শাখাও বলেন, এটাকে কেউ কেউ কেনোপনিষদও বলেন। এখন প্রশ্ন যে আপনি কেন কেনোপনিষদ নাম দেওয়া হবে? কেনোপনিষদ নাম দেওয়ার একটা তাৎপর্য হচ্ছে, এর প্রথম মন্ত্রটি শুরু হয়েছে কেন এই ওয়ার্ডটি দিয়ে, সেই জন্যে এটাকে কেন বলা হয়েছে। হয়েছে? যেমন মনে পড়বে ঈশাবাস্য উপনিষদ, ওখানে কি বলা হয়েছে? ঈশোপনিষদ বা ঈশাবাস্য উপনিষদ, কারণ ওখানে ঈশ শব্দ দিয়ে ওটা শুরু হয়েছে। এটা একটা স্টাইলও বলতে পারে। তাহলে যখন উপনিষদটির ফার্স্ট ওয়ার্ড দিয়ে তার নামকরণ করা হয়েছে, সব জায়গায় হয়েছে তা বলবো না, কিন্তু এটাও একটা স্টাইল, এটাও হয়েছে, অনেক জায়গায় অনেক রকম হয়েছে, অনেক নাম আছে। আমরা যে মেজর এবং মাইনর বলছিলাম, এখন ওখানে একটু যাই। এটা পরিষ্কার হয়েছে? মেজর মাইনর মানে বেশ কিছু উপনিষদ আমাদের রয়েছে, আমরা সেগুলোকে 2টো শ্রেণীতে মোটামুটি ভাগ করেছি, একটা মেজর, একটা মাইনর। এই মেজর মাইনর ওয়ার্ডটা আমরা সাধারণত বাইরে ব্যবহার করি, তখন কি ব্যবহার করি? মানে মাইনর ছোট, মেজর বড়। এখানে ঠিক ব্যাপারটা তা না। আচার্য শঙ্কর যে যে উপনিষদগুলোর উপরে ভাষ্য রচনা করেছেন, সেইগুলোকেই বলা হবে মেজর উপনিষদ। গেল? হ্যাঁ, মেজর উপনিষদ। সেইগুলো হচ্ছে প্রধান, যেগুলোর উপর ভাষ্য রচনা করেন। সেগুলো কোনগুলো? এইগুলোই কঠ, কেন, মুন্ডক, মান্ডুক্য, প্রশ্ন, তৈতরীয়, ঐতরীয়, এইগুলো সব পরপর। হ্যাঁ, বৃহদারণ্যক রয়েছে। ফলে এই যে উপনিষদগুলো, এইগুলোকে আমরা কি বলবো? মেজর। আরো কিছু উপনিষদ রয়েছে, অনেক উপনিষদ, 108, অনেক কারো কারো মতে আরো বেশি, প্রচুর উপনিষদ। কিন্তু সমস্ত উপনিষদগুলো যে একই সময়ে পুরনো ঠিক তা নয়, এরকম অনেক উপনিষদ থাকলেও রয়েছে। তাহলে আমরা যে উপনিষদগুলোকে আচার্য শঙ্কর ভাষ্য রচনা করেছেন তাকেই মেজর বলছি। দেখুন, এখানে কন্টেন্টের উপরে মেজর মাইনর বলা হচ্ছে না। কেন না? প্রত্যেক উপনিষদের প্রতিপাদ্য বিষয় হচ্ছেন ব্রহ্ম। তাহলে উপনিষদে যখন ব্রহ্মই প্রতিপাদ্য বিষয়, সেখানে মেজর মাইনরটা মানে ছোট বড় কন্টেন্ট হিসেবে হতেই পারে না, নেই। এই উপনিষদ বিশেষ করে যেটা আমরা পড়তে যাচ্ছি এখন, এটা এটা এত গুরুত্বপূর্ণ যে আগে ঈশোপনিষদ আমরা পড়েছি, তার থেকে একটু কলেবর বড়। ওখানে 18টা মন্ত্র ছিল, এখানে মন্ত্র সংখ্যা একটু বেশি হবে, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। যখন আমরা পড়বো এটা তখন বুঝতে পারবেন। কারণ যখন আমরা
বিশেষ করে ব্রহ্মসূত্র যদি কখনো পড়েন দেখবেন সেই ব্রহ্মসূত্রে ব্যাসদেব যখন রেফারেন্স টেনেছেন কোন একটা বলতে গিয়ে, তারপর তার যে মানে যেখান থেকে তিনি রেফারেন্সটা, যে আমি এই কথাটা বলছি, যদি রেফারেন্স দেখতে চাও অমুক জায়গায় যাও, এইটা বলতে গিয়ে তিনি কোট করেছেন এই উপনিষদটা। ফলে এর গুরুত্ব অপরিসীম। এটা একটা গেল। দ্বিতীয় একটি পয়েন্ট আছে, সেটা হলো এই আচার্য শঙ্কর যত ভাষ্য লিখেছেন সব একটি একটি ভাষ্য লিখেছেন। কেবল এই বইটির জন্য উনি 2টি ভাষ্য লিখেছেন। কি অবস্থা দেখুন, এই উপনিষদের জন্য আচার্য শঙ্কর 2টি ভাষ্য লিখেছেন। 2টো ভাষ্য লিখেছেন। এই যে ভাষ্য 2টি, এর 2টির নাম আছে। একটাকে বলা হয় পদভাষ্য, দেখুন আমরা বোর্ডে বোধহয় লিখেছি ওয়ার্ডটা পদভাষ্য, আর একটা বাক্য ভাষ্য। দেখুন এগুলোর তথ্য জানলে ভালো লাগবে। একটা হচ্ছে পদভাষ্য, একটা বাক্য ভাষ্য। উপনিষদটা ছোট্ট আকারে, খুব বেশি বিরাট নয়, মাত্র 4টি এর মধ্যে ভাগ আছে, খণ্ড, 4টি খণ্ড, কিন্তু মন্ত্র খুব বড় বড় না, ছোট ছোট, কিন্তু গুরুত্ব প্রচুর। 2টো ভাষ্য, তাহলে এর মধ্যে একটা হলো পদভাষ্য, একটা বাক্য ভাষ্য। পদভাষ্য আর বাক্য ভাষ্য নাম থেকেই এর একটা অর্থ আপনি করতে পারবেন। ভাষ্যের অর্থ কি? ভাষ্য মানে যেটাকে আমাদের কাছে সহজভাবে এক্সপ্লেন করা হয় তাকেই তো বলে ভাষ্য। তো একটা জিনিস আমরা পড়লাম, ঠিক বোঝা গেল না, এটা ভাষ্য বলে। তো এই ভাষ্যের মধ্যে তাহলে কি থাকবে? ওয়ার্ড মিনিং থাকবে। একটা ওয়ার্ড তার মিনিং, কারণ ওয়ার্ডটা উপনিষদের ওয়ার্ড। তো উপনিষদের ওয়ার্ড আজকে আমরা সেই ভাষায় কথা বলি না, তাহলে সেটা যদি আমরা না বুঝতে পারি আমাদের লৌকিক ভাষায়, তাহলে তার অর্থ বুঝতে পারবো না, ভুলভাল বুঝে ফেলবো। সেই জন্যে ভাষ্যকার কি করেন, ওই বৈদিক ওয়ার্ডটার লৌকিক সংস্কৃতে কি অর্থ হয় সেটা ধরিয়ে দেন, হয়েছে? তাই তাকে আমরা কি বলবো? পদ ভাষ্য। বাক্য ভাষ্যটা কি না, বাক্য ভাষ্য হচ্ছে এটাকে আরো এক্সপ্লেন করে এখানে একটা যখন দার্শনিক মতবাদ নিয়ে আসা হবে, ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন যখন থাকবে, তাকে আমরা বলবো বাক্য ভাষ্য, হয়েছে? তাই জন্য এটার উপরে 2টো ভাষ্য হয়েছে। টিকা আর ভাষ্যের মধ্যে তফাৎ কি আগে বলেছি কিন্তু, হ্যাঁ, টিকা মানে ভ্যাকসিন না কিন্তু, হ্যাঁ রাইট। টিকা মানে হচ্ছে এই টিকা, টিকা মানে হচ্ছে তিনি কেবল ছোট্ট করে একটু অর্থ টর্থ বলে চলে যাবেন। যেমন শ্রীধর স্বামী টিকা, শঙ্কর ভাষ্য, মনে থাকতে হবে না? ও তোমাকে আর ভাষ্য করতে হবে না, বলে না? তো ভাষ্য মানে হচ্ছে এক্সপ্লানেশন, কিন্তু এক্সপ্লানেশন মানে ওটা বিস্তৃতভাবে ওয়ার্ড মিনিং প্লাস ওর মধ্যে যে আরো ইনার মিনিং, ভেতরে যে সমস্ত অর্থ রয়েছে সেটাকেও বলে যাবে, হয়েছে? কেবলমাত্র একটা ওয়ার্ড মিনিং বলে দিলেই তার কাজ হয়ে যাবে। এনিওয়ে, চলুন, অনেক কথা হয়ে গেল। তাহলে এখন বাকি থাকলো কি? খুব একটা বেশি বাকি আর এখানে নেই। আমরা শান্তি মন্ত্রটা পড়ব। শান্তি মন্ত্র, তারপরে মূল উপনিষদের যে মন্ত্র সেগুলো দেখব। এর শান্তি মন্ত্রটি এত চমৎকার যে ভালো করে শান্তি মন্ত্রটাই আমাদের আগে জানতে হবে। দেখুন, এখন আজকে আমরা শান্তি মন্ত্রটা প্রথম পড়ি। প্রথমে রয়েছে দেখুন, ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষুঃ শ্রোত্র মথো বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি। এই পর্যন্ত প্রথম অংশটুকু পড়লাম। এর মিনিংটা দেখব। প্রথম দেখুন ওম। ওম হচ্ছে বৈদিক মন্ত্রের প্রথমেই ওম ব্যবহার করা হয়, হয়েছে? ফলে এখানেও সেই ওমটি ব্যবহার করা হয়েছে, ওম। তারপরে দেখুন কি রয়েছে, আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষুঃ শ্রোত্রম অথ বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি। এখানে ক্রিয়াপদ কোনটা? আপ্যায়ন্তু, হ্যাঁ, আপ্যায়ন্তু, এটা হচ্ছে এখানে ভার্ব। তো এখানে এই ভার্বটি দিয়ে কি বলা হচ্ছে না, আপ্যায়ন্তু মানে এটা আরো গভীরভাবে শক্তিশালী হোক। আপ্যায়ন্তু কি?
আপ্যায়ন্তু, দেখুন পুষ্টি লাভ করুক, বাড়ুক, বৃদ্ধিপ্রাপ্ত হোক। এই কি কি না, মম অঙ্গানি, এখান থেকে দেখুন আপ্যায়ন্তু মমাঙ্গানি, তাই তো? মমাঙ্গানি মানে মম যোগ অঙ্গানি, মম অঙ্গানি মমাঙ্গানি, ঠিক? তাহলে মম মানে হচ্ছে আমার, অঙ্গানি মানে অঙ্গ সমূহ। তাহলে এই উপনিষদটি পাঠ করবার আগে পরমেশ্বরের কাছে এই প্রার্থনাটি জানানো হচ্ছে শান্তি মন্ত্রের ভেতর দিয়ে, যে মম অঙ্গানি কি কি, তাকেই আবার বিস্তৃত হয়ে বলছেন বাক প্রাণঃ চক্ষুঃ শ্রোত্রম। কি প্রাণ, বাক, বাক মানে বাক ইন্দ্রিয়, হ্যাঁ, ইন্দ্রিয়টা শক্তিশালী হতে হবে, সেই জন্য বলছেন বাক প্রাণঃ, প্রাণ চক্ষুঃ চক্ষু, শ্রোত্রম কর্ণ, অথ বলম, অথ মানে এবং, অথ বলম চ সর্বাণি ইন্দ্রিয়াণি আপ্যায়ন্তু, আমার সমস্ত ইন্দ্রিয় পুষ্টি লাভ করুক। সমস্ত, তার মানেটা কি? তার মানে আমার ইন্দ্রিয় মানে আমার এই যে শরীরটা, এটা আগে ঠিক বলযুক্ত হোক। আমার যদি সব ইন্দ্রিয়গুলো ঠিকঠাক না কাজ করে, তো তাহলে আর উপনিষদ পড়ে কি হবে, তাই না? হ্যাঁ, বলবো কি করে? ফলে বুঝতেই পারছেন ইন্দ্রিয়গুলো আগে ঠিক, প্র্যাকটিক্যাল একেবারে প্রার্থনা, তাই না? নাহলে তো কি হবে, কিছুই বুঝবো না। বলে কি একটা হলো, বলছে আপনি গ্রুপে আছেন, বলছে বুঝতে পারছি না আছি কি না। কি অবস্থা দেখুন। হ্যাঁ, বলছে আপনার শ্বাস যাচ্ছে, বুঝতে পারছি না, আসছে কি যাচ্ছে। খুবই মজা, তাই না? তো তার মানে ব্যাপারটা হচ্ছে ইন্দ্রিয় আদি যদি আপনার ঠিকভাবে সবল হয়, তবেই না আপনি এটাকে বুঝতে পারবেন। তাহলে উপনিষদটা দেখুন, নায়মাত্মা বলহীনে না লভ্য, হ্যাঁ, আত্মা বলহীনের দ্বারা লাভ করা যাবে না। কিন্তু আমরা কি ভাবি, এই সমস্ত মানে 60+, আর 60+ মানে ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, কান করে টন টন, কোমর করে ঝনঝন, হয়তো। দেখুন, এটা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমাদের যা স্বাভাবিক ধারাটা ওটাই দেখুন, তাই না? কিন্তু আসলে উপনিষদ কি বলছেন, যে মমাঙ্গানি বা প্রাণ চক্ষু শ্রোত্র কর্ণ বলম সর্বাণি ইন্দ্রিয়াণি আপ্যায়ন্তু, পুষ্টি সাধক হোক, ঠিক ঠিক তেজযুক্ত হোক। এই জন্যেই যে কি, না হলে এটা বুঝতেই পারবো না। যদি আপনার ইন্দ্রিয় আদি সব ঠিকঠাক কাজ করে, তবেই তো আপনি তত্ত্বটাকে ধরতে পারবেন। এটা কত গভীর, এটাকে বুঝতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা ভাবি যে অন্য পরীক্ষার জন্য আমাদের যে বল দরকার এটা বুঝি, কিন্তু উপনিষদ পড়ার সময় নির্বল হলেই বরং ভালো বুঝতে পারে, কিন্তু কিছুই বোঝা যাবে না। মানে কি পড়ছেন না, এটা পড়ে আসে না, কি বলল উপনিষদ, এরকম খানিকটা হয়ে যাবে, সেটা নয়। সেইটাই এখানে বলা হয়েছে, পরিষ্কার। চলো, তাহলে ফার্স্ট লাইনটার অর্থ আমরা পড়ে বুঝে গেলাম, আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষু শ্রোত্রম অথ বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি। তাহলে সমস্ত ইন্দ্রিয় আদি এটা কি হোক, আপ্যায়ন্তু, পুষ্টিবর্ধক, ঠিকঠাক ভাবে এটা কাজ করুক, এটা বলযুক্ত হোক, সবল থাকুক। এরপরে দেখো, সর্বম ব্রহ্মোপনিষদম, তাই তো? সর্বম উপনিষদম ব্রহ্ম, তার মানে সর্বম মানে সমস্ত কিছু, হোয়াট এভার, সর্বম উপনিষদম, সর্বম ব্রহ্মোপনিষদম। দেখুন শব্দগুলো ভেঙে নিচ্ছি, সর্বম তো সর্বম, ব্রহ্ম, তারপরে ব্রহ্মোপনিষদম। ব্রহ্মোপনিষদম মানে হচ্ছে ব্রহ্ম যোগ ঔপনিষদম, ঔ আছে একটা, ও নেই, ঔ। তাহলে উপনিষদ যুক্ত এটার সঙ্গে আবার ঔপনিষদ, হ্যাঁ, উপনিষদ তার সঙ্গে ঔপনিষদ,
এই যে উপনিষদ প্রতিপাদ্য যা, তাকে বলা হয় ঔপনিষদ। উপনিষদ প্রতিপাদ্য, তো উপনিষদ প্রতিপাদ্য হচ্ছে ঔপনিষদ। সেই ঔপনিষদ ব্রহ্ম, কি বলছেন, সর্বম ব্রহ্মোপনিষদম। তার মানে যে সমস্ত কিছু ঔপনিষদং ব্রহ্মস্বরূপী। তাহলে সমস্ত কিছু উপনিষদ প্রতিপাদ্য যা, তা হলো ব্রহ্ম। হয়ে গেল। তাহলে সমস্ত উপনিষদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সেই ব্রহ্ম। ব্রহ্মই হচ্ছেন উপনিষদের প্রতিপাদ্য বিষয়। পরিষ্কার? এটা এটা একদম ঠিক। বেশ, দেখুন এরপরে দেখুন, এরকম বুঝে বুঝে যদি পড়া যায় তবে ভেতরে যাবে এবং ভালো লাগে। মাহং ব্রহ্ম নিরাকুরিয়াং মা মা ব্রহ্ম নিরাকারোত। হচ্ছে প্রথমটা পড়ি, এরপরে আরো লম্বা রয়েছে, এখান পর্যন্ত পড়ি। মাহম ব্রহ্ম নিরাকুরিয়াম, কারণ এটা কিন্তু এভরিডে আমরা রিপিট করব, কিন্তু মিনিংটা রিপিট করব না এভরিডে, তাই না? এটা আমরা এভরিডে রিপিট করব, যখনই পড়বো, কিন্তু এটা মিনিংটা রিপিট করবো না, মিনিংটা ভালো করে শুনতে হবে। মাহম ব্রহ্ম, তাহলে এই যে আহম, আমি, ব্রহ্ম মা নিরাকুরিয়াম, এটা এটা একটা অর্থ হোক। নিরাকুরিয়াম, নিরাকুরিয়াং মানে আমি যেন, মানে অস্বীকার না করি। ওই যে মা আছে, নিরাকারোত, হ্যাঁ, নিরাকুরিয়াং। প্রথমটা হচ্ছে অহম ব্রহ্ম মা নিরাকুরিয়াম। অহং মানে আমি, ব্রহ্ম মানে ব্রহ্মকে, ব্রহ্মকে আমি, ব্রহ্মকে, মা মানে হচ্ছে নিষেধার্থক, মা মানে নিষেধ, না আমি যেন না করি, কি নিরাকুরিয়াং, আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি। নিরাকুরিয়াং মানে অস্বীকার না করি। তাহলে আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি। হ্যাঁ, তার মানে কোনোভাবে আমি যেন ব্রহ্মকে মান্যতা দিতে না, মানে মান্যতা যেন দিই, যেন না দিতে যেন আমি রাজি না হই বা অস্বীকার আমি না করি। হয়েছে পরিষ্কার? তাহলে ব্রহ্মকে মা নিরাকুরিয়াং হয়েছে, আমি অস্বীকার না করি। তারপরে দেখুন ব্রহ্ম, এর পরের লাইনটা ব্রহ্ম, তাহলে মাহং ব্রহ্ম নিরাকুরিয়াং হলো মা মা ব্রহ্ম নিরাকরোত। একই শব্দ, এখানে হলো নিরাকুরিয়াং, এখানে হলো নিরাকারোত। আচ্ছা বেশ, কি অর্থ দেখি। মা মা নিরাকরোত, মা নিরাকরোত, মা, এই যে দুটো মা মানে কি? দেখুন এখানে মা এসে গেছে অনেক। প্রথমে হলো মা অহম ব্রহ্ম নিরাকুরিয়াম, তারপরে বলছেন মা মানে ডবল মাদার, না, এই মা দুটোর অর্থ হচ্ছে সংস্কৃতে, একটা মা মানে হচ্ছে না, মা গচ্ছ, মা কুরু ধন জন যৌবন সর্বম, মা কুরু, আছে, এটা হচ্ছে নেগেটিভ, ডোন্ট ডু। আর একটা যে মা, এই মাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে, এর অর্থ কিরকম, অহম আবাম বয়ম মাম মা আবাম নো আসমান না, এই যে ওখানে দ্বিতীয়াতে যাচ্ছে, ওইটাই হচ্ছে মাম মা, আছে সেই মা মানে আমাকে। তাহলে এইটা না জানলে অর্থটা বোঝা যাবে না। তাহলে মা মা ব্রহ্মা নিরাকরোত, ভাবরে ভাব, ঘাম হয়ে যাচ্ছে কারো শুনে হয়তো। না, ঘাম করবেন না, শুনুন ভালো করে। তাহলে মা মা ব্রহ্ম নিরাকরোত, তার মানে ব্রহ্ম আমাকে মা নিরাকরোত, আমাকে প্রত্যাখ্যান করো না। হে ব্রহ্ম, তুমি আমাকে প্রত্যাখ্যান করো না, রাইট? মা ব্রহ্ম নিরাকরোত হয়েছে। তারপরে দেখুন বলছেন অনিরাকরণম অস্তু, অনিরাকরণম অস্তু, অনিরাকরণম মানে তার থেকে আমার যে প্রত্যাখ্যান, নিরাকরণ অনিরাকরণম, তার মানে হ্যাঁ, আমার নিকট তার
অপ্রত্যাখ্যান যেন না হয়, হ্যাঁ সেটাই বলছেন। অনিরাকরণম অস্তু, হ্যাঁ অনিরাকরণম অস্তু, মানে তার দ্বারা আমার, আবার আমার দ্বারা তার সম্বন্ধ যেন অটুট থাকে, সোজা কথা। এই যে পরের লাইন, অনিরাকরণং মেস্তু, অনিরাকরণং মে অস্তু, তার মানে আমার দ্বারা ব্রহ্মে, ব্রহ্মের দ্বারা আমাতে একটি সুন্দর সম্বন্ধ যেন বজায় থাকে, তিনি যেন আমাকে প্রত্যাখ্যান অথবা আমি যেন তাকে প্রত্যাখ্যান না করি, হয়েছে। তারপরে দেখুন, তদাত্মনি নিরতে যা উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু, এইটা রয়েছে তদাত্মনি। তাহলে উপনিষৎসু, এখানে বলছে উপনিষৎসু মানে উপনিষদ সমূহে, ইয়ে ধর্মাহ, উপনিষদ সমূহে যে ধর্ম রয়েছে, যে ধর্ম আমরা এখন পড়তে যাচ্ছি রয়েছে, তে তারা তৎ আত্মনি, তদাত্মনি তৎ আত্মনি মানে সেই আত্মাকে, নিরতে ময়ি, আমাতে যেন নিষ্ঠা সংযুক্ত হয়, নিষ্ঠ থাকে, তে ময়ি সন্তু, তারা আমাতে আমার হোক। এই এর অর্থ হচ্ছে কি, তদাত্মনি নিরতে যা উপনিষৎসু ধর্মাস তে ময়ি সন্তু, অর্থাৎ এর ভেতরে যে নলেজটা রয়েছে সেইটি যেন আমার ভেতরে আসে, হ্যাঁ সন্তু তে ময়ি সন্তু, তারা আমাতেই যেন আসে, হ্যাঁ এইটি হচ্ছে তার অর্থ। তারা আমাতে হোক, তার মানে নলেজটা আমার ভেতরে আসুক, এইটাই হচ্ছে অর্থ। আমাতে উপনিষদ প্রতিপাদ্য ধর্মসমূহ প্রতিভাত হোক, তাহলে উপনিষদ পাঠ করলে যে লাভ হবে সেটা যেন আমার ভেতরেই আসে, অর্থাৎ আমি যেন উপনিষদ প্রতিপাদ্য যে জ্ঞান তা প্রাপ্ত হই। তাহলে দেখুন এই যে শান্তি মন্ত্রটি, এর ভেতরে কত সুন্দরভাবে বলা হয়েছে, একটা শারীরিক স্তর থেকে ধীরে ধীরে সেটিকে ব্রহ্ম স্তর পর্যন্ত পৌঁছেছে, তাই না? তাহলে এই উপনিষদ প্রার্থনার ভেতরে পাঠ করবার আগে একেবারে সার্বিক স্তরের থেকে প্রার্থনাটা জানানো হয়েছে শান্তিমন্ত্রের ভেতরে, ইউনিক শান্তিমন্ত্র। তারপরে দেখুন এখানে তিনটে শান্তি, তিনটে শান্তি কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। তাহলে কি দাঁড়ালো? একটা হচ্ছে আদি ভৌতিক। আদি ভৌতিক কাকে বলে? ভূত থেকে আসছে, ভূত। ভূত মানে কি? পঞ্চভূত। তাহলে ভূত মানে যা কিছু বাইরের থেকে আপনার কাছে যারা আসছে, কেউ হয়তো আপনি পাঠ করতে বসলেন, ফোন বাজিয়ে দিল, ওখান থেকে কেউ একটা শব্দ করলো, হতে পারে না কত কিছু, ওখানে এসে মশা কামড়ে দিল, কিছু করো পাঠ করো। তো এইগুলো হচ্ছে সমস্ত আদি ভৌতিক। তাহলে আদি ভৌতিক তার মানে যত রকম বাধা আসতে পারে সমস্ত বাধাগুলো এখানে উল্লেখ করা হয়েছে, সেই জন্য তিনবার শান্তি বলা হয়েছে, শান্তি শান্তি শান্তি। আদি ভৌতিক, আদি দৈবিক। আদি দৈবিক মানে তো অনেক রকম হয়, হঠাৎ করে আপনি বসে আছেন, কড়কড় 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 শব্দ হতে পারে, তারপরে ওখানে ঝনঝন করে আর্থকোয়েক হতে পারে, কত কিছু হতে পারে। সব প্রাকৃতিক কারণে যেগুলো ঘটবে, বড় কিছু বিপর্যয় আদি, এটা আননোন, এটাকে আমরা কি বলবো না? আদি দৈবিক। আদি দৈবিক মানে দ্য সোর্স উইচ ইজ আননোন, আচ্ছা পরিষ্কার। তারপরে যেটা থাকছে সেটা কি বলছি আমরা? আদি আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে হচ্ছে যেটা নিজের থেকে, সেলফ, সেটা হচ্ছে আধ্যাত্মিক। হ্যাঁ, আত্মিক, আধ্যাত্মিক, আধ্যাত্মিক। নিজে থেকে মানে হ্যাঁ ভালো লাগছে না, চলো আজকে আর পড়তে ইচ্ছে করছে, আলস শুয়ে পড়লো, হয়েছে। তার মানে এইগুলো সবই, শরীরটা ভালো নেই, হতে পারে কত কিছু, সত্যি সত্যি শরীর ভালো নেই, তখন এগুলো হতে পারে। ফলে নিজের ভেতর থেকে যে, এটাকে আমরা বলছি আধ্যাত্মিক। বাইরে থেকে যে কজ, তাকে আমরা বলছি আদি আদি ভৌতিক। আর যে সোর্সটা আননোন, তাকে আমরা বলছি আদি দৈবিক। পরিষ্কার হয়েছে? ভৌতিক, দৈবিক, আধ্যাত্মিক, এই পরিষ্কার, রাইট।
সেই জন্যে 3 বার বলা হচ্ছে। তাহলে এই উপনিষদটির শান্তি মন্ত্র, তার অর্থ আশা করি আমরা বুঝলাম। যখন দেখবেন এই উপনিষদ আমরা পাঠ করতে যাচ্ছি, তখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, প্রত্যেক মানুষ কি চায়? সুখ চায়, শান্তি। শান্তি 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 মানে ঠিক বোঝায় না, সুখটাকেই বোঝায়। শান্তি মানে দেখুন, চুপ করে বসে থাকলেও শান্তি, শান্তি বসে আছে কিছু। সো হ্যাপিনেস মানে আরো এক স্টেপ আগে। শান্তি মানে আমরা সুখ চাই, রাইট? এখন এই সুখটাও মানে ব্যাপার আছে। সুখ ব্যাপার আছে মানে, সুখ ধরুন আপনি একটা বাইরের অবজেক্ট ব্যবহার করলেন, সুখ হয়। ধরুন আপনি একটা আইসক্রিম খেলেন, ভালো লাগলো, তাহলে আপনি কি বুঝলেন? আইসক্রিমটা হচ্ছে সুখের উৎস, ঠিক? এটা হলো। এবারে দেখুন, যখন আমরা বিশ্লেষণ করে দেখছি, তাহলে এটা কেবল অবজেক্টিভ ব্যাপার নয়। কারণ যদি আপনার মন না ভালো থাকে বা শরীর না ভালো থাকে, আইসক্রিম ও আপনাকে সুখ দিতে পারে না। তাহলে কন্ডিশন হলো দুটো, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ। অর্থাৎ বাইরের কারণ এবং নিজের কারণ যদি ফেভারেবল হয়, তাহলে এই বস্তু থেকে আনন্দ পাবেন, তাই না? তাহলে যে কোনো বস্তু থেকে সুখ পেতে গেলে দুটো শর্ত অ্যাটলিস্ট মানতেই হবে। একটা বাইরের বস্তু, আর দ্বিতীয় নিজের মেন্টাল কন্ডিশন, মনের অবস্থা, তাই না? আপনার প্রিয় খাবারটাই হয়তো আপনার টেবিলে দেওয়া হয়েছে, কিন্তু টুক করে এমন একটা ফোনে মেসেজ এসে গেল বা কোনো কিছু, ওটাকে সঙ্গে সঙ্গে আপনি আর ওর দিকে তাকাতেই ইচ্ছে করছে না, হয় না এরকম? ফলে বোঝা গেল যে দুটো জিনিস, তাহলে দুটো এন্ড থেকে যখন হবে তখনই এই কন্ডিশনটা ফুলফিল হবে। কিন্তু দেখুন, আমরা যদি তাহলে একটা জিনিসকে ভাবি, তাহলে এটা হবে না। তার মানে যদি আমরা কি ভাবছি, কেবল সাবজেক্টটাকেই মডিফিকেশন ভাবছি, সাবজেক্ট মডিফিকেশন হলেই সুখটা হবে না। সাবজেক্ট আর অবজেক্ট দুটোই মডিফাইড করতে হবে। আমরা কি ভাবি যে চেঞ্জেস যা করতে হবে সব বাইরে করো চেঞ্জেস, নো, চেঞ্জেসটা ভেতরেও করতে হবে। দুটো যদি চেঞ্জ হয় তবেই একমাত্র আনন্দ যা আপনি ওয়ার্ল্ডলি পান সেটা পাওয়া সম্ভব। দেখুন সব জায়গায় এটা হচ্ছে কিনা। ফলে এই যে জায়গাটি এবারে দেখুন, এটা খুব ভাইটাল পয়েন্ট। যে সমস্ত মানুষ মনে করে সুখটা বাইরে থেকে এবং মডিফিকেশনটা বাইরে করতে হবে, দে আর কল্ড ওয়ার্ল্ডলি পিপল। মোস্ট অফ দি পিপল আর ওয়ার্ল্ড। সো ওয়ার্ল্ডলি পিপল, দে আর ওয়ার্ল্ডলি। কিরকম না, বাইরে রয়েছে অবজেক্ট, তো অবজেক্টটা পেলেই আমি সুখী হব। মডিফিকেশন যা কিছু করতে হবে, চেঞ্জেস হোয়াট এভার, সেটা হচ্ছে বাইরেই করতে হবে। এই যে মেন্টালিটি, এটাকে বলা হবে ওয়ার্ল্ডলি। তারাই হচ্ছে ওয়ার্ল্ডলি পিপল। সকলেই আমরা 99.9 সব ওয়ার্ল্ড, এটাই আমাদের মানসিকতা। কিন্তু আর এক শ্রেণীর মানসিকতাটা হচ্ছে নো, এটা ভেতরে চেঞ্জ করতে হবে, ভেতরে চেঞ্জ করতে হবে। ইনওয়ার্ডলি দে আর কল্ড স্পিরিচুয়াল। রিয়েল স্পিরিচুয়াল হচ্ছে যে ওটা যেমন হোক না কেন, ওখানে চেঞ্জেসটা কিছু লাভ হবে না, এখানেই চেঞ্জেসটা করতে হবে। বোঝা গেল? সো যখনই উপনিষদ আমরা পাঠ করছি, উপনিষদ থেকে যে নলেজ গুলো পাবো, এটা আসলে ওয়ার্ল্ডকে পরিবর্তন করবে না, নিজেকে পরিবর্তন করতে শেখাবে। সেই জন্য দেখুন এই নলেজটা এত বেশি গুরুত্বপূর্ণ, কারণ জগৎ জগতের মতো থাকবে। স্বামীজি বলেছেন এই জগৎটা ভালোও নয় মন্দও নয়। হ্যাঁ, জগৎটা ভালো মন্দ কোনো কিছু নয়। আপনি জগৎটাকে যেমন ভাবে দেখেন, জগৎটা আপনার কাছে ওই রকমই। তার মানে এটা ডিপেন্ড করছে আপনার ভেতরের কন্ডিশনের উপর। এক সময় এই জিনিসটা আপনার কাছে ভালো লাগতো, অন্য সময় খারাপ লাগছে। এক সময় পাখার হাওয়া আপনার কাছে কাঙ্ক্ষিত ছিল, এখন পাখা হাওয়া বললে আপনি বলে সরাও সরাও। ওয়াই? সময়টা বদলে গেছে, তাই না? কারণ আপনার মানসিকতাটা এখন আর ওটা নিতে পারবে না, নেবে না, বলছে না 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 হবে না। তার মানে আউটার ওয়ার্ল্ড যাই হোক না কেন, ভেতরের কন্ডিশন যদি ঠিকঠাক না হয়, কখনোই সেই সুখটা আসবে না।
উপনিষদের জ্ঞান আমাদের এই ব্যাপারে সাহায্য করে। তার মধ্যে এই যে বিশেষ করে যে উপনিষদটা আমরা পড়তে চলেছি কেনোপনিষদ, এর ভেতরে এত ওয়ান্ডারফুল আর্গুমেন্ট রয়েছে। আর্গুমেন্ট কেন দেখবেন, এর স্টাইলটাও হচ্ছে ওই একই রকম। কীরকম? আমরা কঠোপনিষদ পড়ে এলাম, সেখানেও স্টাইল হচ্ছে ডায়ালগ। এটাও ডায়ালগ। এখানেও দুজন আছেন। এই যে কথাগুলো আমরা পড়ব, মন্ত্রগুলো, এখানে দুজন আছেন, কিন্তু সেই দুজন যে কে এটা এখনো জানা যায়নি। আর জানা যাবে বলে সম্ভাবনাও নেই। মানে এখানে কে গুরু আর কে শিষ্য বোঝার উপায় নেই। একজন গুরু একজন শিষ্য বোঝা যাচ্ছে, কিন্তু তাদের কোনো পার্টিকুলার নেম এখানে নেই। এটাই হচ্ছে উপনিষদের ঋষিদের বিশেষ ধরন, যে তারা তাদের নামটিকে কোথাও ব্যবহার তেমন করেননি। আমরা কিছু যে ঋষিদের নাম পাই তা খুব বিক্ষিপ্তভাবে, সব জায়গায় যে ওরকম রয়েছে তা নয়। আর তারাই দাবি করেন না যে তারা এটাকে লিখেছেন। লেখা নয়, এটা লেখা নয়। একদম ভালো করে মনে রাখবেন, এর সঙ্গে কোনো লেখা শব্দটা যায় না। উপনিষদ এত সালে লেখা হয়েছে বললে লাইনটা সঙ্গে সঙ্গে কেটে দেবেন, কোথাও যদি এরকম লাইন দেখে। আমি ইন্টারনেটে দেখি কিন্তু কাটতে পারি না, মুশকিল। ইন্টারনেটে দেখি লেখা আছে ওরকম। হ্যাঁ, আমি খুঁজলাম যে নেটে কি তথ্য পাওয়া যায়, দেখা যাক। দেখলাম কোনো তথ্য নেই। সেখানে লেখা হয়েছে খ্রিস্টপূর্ব এত সালে এই উপনিষদটি লেখা হয়েছে। আরে বাপরে বাপ, খ্রিস্টপূর্ব, মানে ওদের খ্রিস্টপূর্ব ছাড়া আর কোনো কথা হবে না। হ্যাঁ, যা কিছু হবে সব খ্রিস্টপূর্ব, মানে সামান্য পূর্ব, এমন কিছু পূর্ব না। খ্রিস্টই হচ্ছে স্ট্যান্ডার্ড পয়েন্ট। নো, খ্রিস্ট, যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন এখন থেকে 2000 বছরের একটু বেশি, তাই না? খ্রিস্টাব্দ দেখলেই বোঝা যায়। ফলে তারও আগে মনে হয় পৃথিবী বলে আর কিছু ছিল না। মানে খ্রিস্ট ধর্মীয়রা অন্তত এরকম খানিকটা বিশ্বাস করতে চায়, বা সারা পৃথিবীকে এরকম বলতে চায় যে খ্রিস্ট ধর্মের আগে খুব ভালো কিছু একটা ছিলই না। হ্যাঁ, তোমরা যতই বলো বেদ টেদ, ও হয়তো একটু কাছে হবে। তাই জন্য গবেষণা যে হয়েছে, প্রচুর গবেষণা হয়েছে নিয়ে। কিন্তু যে সমস্ত পণ্ডিত, মানে পাশ্চাত্যের যে সমস্ত পণ্ডিত, তারা ওইটাকেই ধরেছেন, মানে ওইটাকে স্ট্যান্ডার্ড পয়েন্ট ধরে একটু এদিকে একটু ওদিকে গিয়েছেন। সেই জন্যে কষ্ট করে পূর্ব, খ্রিস্টপূর্ব মানে সামান্য পূর্ব, এইরকম একটা শব্দ ওরা ব্যবহার করবে। এই টেন্ডেন্সিটা রয়েছে। আমি কিন্তু খুব র্যাশনাল ওয়েতে জিনিসটা বলছি, কাউকে আঘাত করার জন্যে বা কোনোভাবে সমালোচনার জন্যে নয়। কারণ ওরা ওর বাইরে কিছুদিন বেরোতে পারবে না। বেরোলে মুশকিল আছে, ওদের গবেষণার টাকা পয়সা বন্ধ হয়ে যাবে। আর এই গবেষণা মানে তো টাকা, কোটি কোটি টাকার ব্যাপার, লক্ষ লক্ষ টাকার, কোটি করলে হয়তো হবে না, লক্ষ লক্ষ টাকার ব্যাপার তো বটেই। তো এত গবেষণা যারা করছেন, সেখানে একটা তথ্য সংগ্রহ করছেন, তুমি যদি ওখানে করো, ব্যাস হয়ে যাবে, পিএইচডি বন্ধ। যাই হোক, সেই ব্যাপারটা আলাদা। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো, হাজার হাজার বছর আগেও যে প্রশ্ন যিনি করছেন এবং যাকে প্রশ্ন করছেন তারা প্রচ্ছন্ন রয়েছেন, কিন্তু এখানে ডায়ালগ ফর্মে এটা আসবে। কেন ফার্স্ট ওয়ার্ডই হচ্ছে কেন। এটা কেন নয়, কিন্তু যদিও আমরা বাংলায় ওরকম আমি লিখবো বা সবসময় চলবে, ওয়ার্ডটা হচ্ছে কেন। কেন মানে কার দ্বারা, কেন কার দ্বারা, কে এটা করেছে, রাইট? প্রথম মন্ত্রটা আজকে একটু পড়ে ফেলি, বোধহয় ব্যাখ্যার সময় হবে না, তো প্রথম মন্ত্রটা একটু পড়ে দিই, তাই না? নাহলে ঠিক হবে না। কেন উপনিষদ পড়ছি বললে, এর খণ্ড হচ্ছে 4টি খণ্ড রয়েছে। আমরা প্রথম পড়ছি প্রথম খণ্ড। 4টি খণ্ড মানে ভাবার দরকার নেই বিরাট বিরাট কিছু, ছোট্ট ছোট্ট। প্রথম খণ্ড, ওম কেনেশিতং পততি প্রেষিতং মনঃ কেন প্রাণ প্রথম প্রৈতি যুক্তঃ কেনেশিতাং বাচমিমাং বদন্তি চক্ষু শ্রোত্রম কউ দেবো ইউনক্তি। ওয়ান্ডারফুল মন্ত্র, যদি পারেন মুখস্থ করে নিতে পারেন, খুবই সুন্দর মন্ত্র। কেনেশিতং পততি প্রেষিতং মনঃ, এই ওয়ার্ডটির ফার্স্ট ওয়ার্ড হচ্ছে কেন, তাই এর নাম কেন উপনিষদ। বা এটাকে কি বলা যাবে,
তলবকার উপনিষদ। হ্যাঁ, তলবকার। তো তলবকার শাখার মধ্যে এটা রয়েছে বলে এটা কে নে শীতম, কে না ঈশিতম। হ্যাঁ, কে না ঈশিতম। তো কার দ্বারা এটা, মানে কার অভিপ্রায় অনুসারে এইটি ঈশিতম আবার প্রেষিতম। হ্যাঁ, এটা ঈশিতম হচ্ছে কার দ্বারা, কার তিনি, কে এটাকে প্রেরণ করছেন, কার নির্দেশ হচ্ছে। ঈশিত মানে গভর্ন। সো কে এটাকে কন্ট্রোল করছে, কে নে শীতম পততি প্রেষিতং মনঃ। তো এখানে কার অভিপ্রায় অনুসারে মন নিজ বিষয়ে ধাবিত হয়। কারণ যখনই একটা অবজেক্ট আমরা দেখছি তখন কি হচ্ছে, মাইন্ড কানেক্ট হচ্ছে। এই যে মাইন্ড কানেক্ট হচ্ছে একটা বিষয়, যখন আপনি দেখছেন শুনছেন, তখন ইন্দ্রিয়ের সঙ্গে বস্তু সংযোগ হলো, তার সঙ্গে মনও যুক্ত হচ্ছে, মনটা ওখানে প্রেষিত হচ্ছে। বাট এই যে মন প্রেষিত হচ্ছে সেটাই বলছেন কার অভিপ্রায় অনুসারে। তার মানে যে কাজটি হচ্ছে তা মনের থেকে একজন পৃথক কেউ আছেন, যার জন্যে কাজটি হচ্ছে, যিনি মনের থেকে সম্পূর্ণ আলাদা। তা না হলে প্রেরণ কাজটি কি করে হবে? এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো গভীরে গিয়ে বিশ্লেষণ করেছেন হাজার হাজার বছর আগে ঋষিরা। তুমি যে একটা অবজেক্টকে দেখলে, এই যে ইন্দ্রিয়টা দেখছো, ইন্দ্রিয়টা জড়। তাহলে এটা যে ওখানে পতিত হচ্ছে, লাইটটা দিলে তো দেখা যাবে, লাইটটা দিচ্ছেটাকে। আপনি একটা টর্চ নিয়ে একটা অবজেক্টের উপর ফেলছেন, বস্তুটাকে দেখছেন, ভালো কথা। বলছেন কে টর্চটা জ্বাললো বাবু, এটা তো বলো। তাহলে এই যে আপনার সেন্স অর্গান ওখানে গিয়ে পড়ছে, আমি শুনছেন, দেখছেন, যা কিছু করছেন, হোয়াট এভার, তো এটা কি করে হচ্ছে? সেই জন্য বলছেন কে নে শীতম পাততি প্রেষিতং মনঃ। হ্যাঁ, কে নে শীতম, কার অভিপ্রায় অনুসারে মন নিজের বিষয়ে যায়। শব্দ হতে পারে, বস্তু হতে পারে, যাই কিছু হোক। তাহলে মাইন্ডের কানেক্টিভিটি ছাড়া পাঁচটা ইন্দ্রিয় কাজ করতে পারছে না, বা কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, যাই হোক না কেন, যদি আপনি কিছু কাজও করেন কর্মেন্দ্রিয় দ্বারা, সেখানে ইন্দ্রিয়ের সঙ্গে কে যুক্ত হচ্ছে? মনকে যুক্ত। তাহলে এই যে মন ওখানে যুক্ত হতে হবে, যে কে বলে দিচ্ছে, কে ব্যাপারটা করছে? যে এটা করুক না কেন, তিনি নিশ্চয়ই মাইন্ড নয়। যিনি মাইন্ডকে ব্যবহার করেন তিনি কি মাইন্ড হবেন? যিনি টর্চটা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন তিনি কি টর্চ? নো, তিনি টর্চের থেকে আলাদা। তার মানে তার ভেতরে এটাকে ইচ্ছে মতো প্রয়োগ করবার ক্ষমতা রয়েছে। তিনি ওর থেকে আলাদা অবজেক্ট, তিনি নিশ্চয়ই নন। এই যে জিনিসগুলো, এইরই চুলচেরা বিশ্লেষণ এই উপনিষদের মধ্যে রয়েছে। ভেরি ভেরি ইন্টারেস্টিং। আপনি কি করে জগৎকে দেখছেন, কি করে জগৎ শুনছেন। হ্যাঁ, প্রতিনিয়তই আমরা জগৎকে ব্যবহার করছি, কিন্তু ঋষিরা এটাকে গভীরে গিয়ে দেখানোর চেষ্টা করছেন যে এই যে দিয়ে তোমরা এই জগৎটাকে দেখছো, এইগুলো আসলে কি? এগুলো সব জড় বস্তু, ইনার্ট। তো ইনার্ট বস্তু কখনোই তো জানতে পারবে না, নলেজ তো গেন করতে পারবে না। সেন্সিয়েন্ট কিছু একটা চাই। অ্যান্ড দ্যাট সেন্সিয়েন্ট কি? এই প্রশ্নটা শুধু ছুড়ে দেওয়া হচ্ছে, আসছে, তার উত্তরে আসবে। ঋষির কাছে গিয়ে হাজির হয়েছেন শিষ্য সমিত পাণি। তো সমিত পাণি হয়ে তার কাছে গিয়েছেন, গিয়ে এই প্রশ্ন করছেন, হ্যাঁ, যে কে নে শীতম প্রেষিতং পাততি প্রেষিতং মনঃ। আমার এই মনটা কিভাবে, কার দ্বারা প্রেরিত হয়ে বস্তুর কাছে যাচ্ছে? কেন প্রাণ প্রথম প্রীতি যুক্ত। হ্যাঁ, সময় শেষ, থামবো। কেন প্রাণ, এই যে প্রাণ, শ্বাস নিচ্ছি ছাড়ছি,
सोई प्राण पंच प्राण केन प्राण प्रैति युक्त है प्रैति तो এটা কে প্রেরণ করছে ওখানে যাচ্ছে কি করে এটা দেখুন প্রাণ যখনই শিশু জন্মগ্রহণ করে প্রাণের ক্রিয়া শুরু হয় তখন যদি না হয় তখন কি করতে হয় আরে কি হলো দেখো 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 কেন হচ্ছে না হ্যাঁ এই হয়ে গেল ব্যাস সেই যে করে উঠলো আবার আপনার হাসি ফুটলো তাই না ওয়াই এই প্রাণ শুরু হলো প্রাণ একবার শুরু করে আর একবার শেষ করে শেষটা এখন মনে করলে ভালো লাগবে না তাই না তো শুরুটা মনে করলাম তো প্রাণ শুরু করলো তার মানে কে না প্রাণ দেখুন বলছেন প্রথমঃ প্রীতি প্রথম ওয়ার্ডটা এখানে খুব ইম্পর্টেন্ট প্রথমঃ ফার্স্ট তাহলে ওই যে চালু হয়ে গেল ফার্স্ট এবারে আপনি বলবেন না ওটা তো হচ্ছে তাই না আপনি কি বলবেন ও যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে বাট প্রথম যে যাচ্ছে ওটা কি করে হলো আপনি একটা জিনিসকে ঘুরিয়ে দিলেন তাই না ঘুরিয়ে দিলে কি অনেকগুলো খেলা আছে না দেখবেন একরকম উপরে উঠছে তো একবার নামছে ওই একবার উপরে উঠছে তো একবার নামছে হচ্ছে কিন্তু ফার্স্ট স্টার্টিংটা কেউ তো করতে হবে ওটা হয় না দেখবেন আপনি চলবে এটা চালিয়ে দিলে আমি দেখেছি এরকম খেলা রয়েছে মানে ওটা একবার হাত দিয়ে দিলেই ব্যাস কন্টিনিউয়াস ওই করছে একবার নামলো আবার উঠছে একবার নামলো এটা বোঝা যায় কিন্তু প্রথম তার ধাক্কাটা কে দিল সেই জন্য প্রথম প্রীতি যুক্ত হ্যাঁ দেখুন এইগুলো খুব ইন্টারেস্টিং আছে আর ইন্টারেস্ট বাড়াতে চাই না এটার জন্য অপেক্ষা করতে হবে নেক্সট মানে স্যাটারডে রাইট সো কেনোপনিষদ কিন্তু খুব ইন্টারেস্টিং কেন আমাদের সময় হয়ে গেছে থামবো সেই জন্যে আমরা আজকে এখানে পাঠ শেষ করছি প্রথম মন্ত্রের আমরা একটু অংশ পড়লাম আর আমরা বাকি অংশটা মানে এর ইন্টারাকশনটা বললাম আজকে যেহেতু শুভারম্ভ ছিল তাই আমরা ওই অংশটুকু এবং তারপরে শান্তি মন্ত্র এটা আমরা পড়ে নিলাম খুবই ইন্টারেস্টিং এই সাবজেক্ট আমি বলছি আপনাদের কাছে যদি টেক্সট বই থাকে মানে উপনিষদের যে কোনো টেক্সট বই ফলো করতে পারেন যদি পিডিএফ থাকে পিডিএফ আমরাও পাঠিয়ে দিচ্ছি আপনি নেটেও পেয়ে যাবেন যে যেখানে যার যেরকম সুবিধে একটা কোনো টেক্সট বই ফলো করুন বাকি এক্সপ্লানেশন তো আমরা করেই দেবো আশা করি বুঝতে পারবেন আর যদি কিছুই হাতের কাছে না থাকে তার জন্য বলে দিচ্ছি যে ইউটিউব থেকে দেখছেন ও ডেসক্রিপশন বক্সে আমরা এটা দিয়ে দিচ্ছি আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয় ওখান থেকে দেখে নিতে হবে